গান্ধী থেকে শুরু করে জ্যোতিবা ফুলে, তাহলে ইন্ডিয়ান পলিটিক্যাল ট্র্যাডিশনের গান্ধী থেকে শুরু করে জ্যোতিবা ফুলে অবধি আলোচনা করা হবে। গান্ধীর সত্য ও অহিংসার ধারণার মূল বৈশিষ্ট্য। তাহলে এখানে গান্ধী রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল সত্য। তাহলে গান্ধীর রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু কী ছিল না সত্য এবং অহিংসা। তাহলে এই দুই নীতির উপর ভিত্তি করেই তিনি ভারতীয় জাতীয় আন্দোলন পরিচালনা করেন এবং প্রধান বৈশিষ্ট্য কিছু দেখো আমরা নিচে আলোচনা করব না সত্যকে সর্বোচ্চ নীতি হিসেবে মান্যতা। তাহলে গান্ধী মনে করতেন সত্যই ঈশ্বর, ব্যক্তি সমাজ ও রাষ্ট্র, তাহলে কি ব্যক্তি সমাজ ও রাষ্ট্র সব স্তরে সত্যকে অনুসরণ করা নৈতিক কর্তব্য। তাহলে অহিংসাকে দ্বিতীয়ত কি বলছে না অহিংসাকে জীবনের উপায় ও অস্ত্র হিসেবে ব্যবহার। তাহলে অহিংসা শুধুমাত্র আক্রমণ নয়, বরং কাউকে কষ্ট না দেওয়া, ঘৃণা না করা এবং মমত্ববোধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনে সত্যাগ্রহের মাধ্যমে সংগ্রাম। না গান্ধী রাজনৈতিক সংগ্রামের সত্যাগ্রহ পদ্ধতি ব্যবহার করেন, তবে শক্তির বদলে নৈতিক শক্তি, আত্মত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে বদলে দেওয়া হয়। 4 আত্মশুদ্ধি ও নৈতিকতার উপর জোর। না গান্ধী মনে করতেন সত্য ও অহিংসা পালন করতে হলে ব্যক্তিকে প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে, যেখানে লোভ, অসত্য, ঘৃণা পরিত্যাগ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ। তাহলে অহিংসা মানে দুর্বলতা নয়, সাহস, প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেওয়াই সত্যিকারের অহিংসা। তবে এতে সহিংসতার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরিশেষে আমরা যদি বলি না সত্য ও অহিংসা গান্ধীর রাজনৈতিক, নৈতিক ও সামাজিক সংগ্রামের কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের পথ দেখিয়েছিলেন। তাহলে প্রথম ক্লিয়ার। দ্বিতীয়ত কি বলছে না গান্ধীর রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। না গান্ধীর রাষ্ট্রচিন্তার মূলত নৈতিকতা, স্বাবলম্বন, বিকেন্দ্রীকরণ ও মানব কল্যাণের উপর ভিত্তি করে গঠিত। তার রাজনৈতিক দর্শন ছিল পশ্চিমা ধরনের শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী, বরং তিনি মানুষের স্বাধীনতা ও নৈতিকতার উপর ভিত্তি করে ক্ষুদ্র স্বশাসিত সমাজের কথা ভাবতেন। কে? গান্ধী। এর প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ। না রামরাজ্য ধারণা। তাহলে গান্ধীর মতে আদর্শ রাষ্ট্র হলো ন্যায়, সত্য, সমতা ও নৈতিকতার ভিত্তিতে গঠিত রামরাজ্য। এটি ধর্মীয় ধারণা নয়, বরং ন্যায়ভিত্তিক সামাজিক শৃঙ্খলা। দ্বিতীয়ত বিকেন্দ্রীকৃত স্বরাজ। না তিনি কেন্দ্রীভূত রাষ্ট্র ক্ষমতার বিরোধী ছিলেন। গ্রামের উপর ভিত্তি করে গ্রাম স্বরাজ, অর্থাৎ প্রতিটি গ্রাম হবে স্বয়ংসম্ভব, স্বনির্ভর এবং নিজস্ব প্রশাসন পরিচালনার সক্ষম। এটাই ছিল তার লক্ষ্য। কার? গান্ধীর। তাহলে অহিংস রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শক্তির বদলে নৈতিকতা, সত্য, শান্তি ও সহযোগিতার উপর জোর। আইন শৃঙ্খলা রক্ষা করতে ন্যূনতম বল প্রয়োগ হলেও রাষ্ট্রের মূল ভিত্তি হবে অহিংস নীতি। 4 অর্থনৈতিক স্বনির্ভরতা ও ছোট্ট শিল্পের প্রাধান্য। তাহলে গান্ধী মত অনুসারে আদর্শ রাষ্ট্র বড় শিল্প ও যান্ত্রিকতার উপর নির্ভর করবে না, বরং কুটির শিল্প, হস্তশিল্প ও মানব শ্রম নির্ভর অর্থনৈতিক সমাজকে নৈতিক ও মানবিক রাখে। নৈতিক ও রাজনীতি বা নেতা নাগরিক সম্পর্ক। তাহলে
গান্ধী বিশ্বাস করতেন রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, মানুষের নৈতিক উন্নতি। শাসক ও নাগরিক উভয়ের মধ্যে সত্য, ন্যায় ও কর্তব্যবোধ থাকা জরুরি। পরিশেষে গান্ধীর রাষ্ট্রচিন্তা ছিল নৈতিকতা, অহিংসা, বিকেন্দ্রীকরণ ও মানব কল্যাণের ভিত্তিতে গঠিত, যেখানে রাষ্ট্রের উদ্দেশ্য ক্ষমতা নয় বরং মানুষের সামগ্রিক কল্যাণ ও নৈতিক উন্নতি। ফিরের কোশ্চেন, গান্ধীর স্ট্যাটিসশিপ নীতির ধারণা। গান্ধীর স্ট্যাটিসশিপ নীতি ছিল এক ধরনের নৈতিক অর্থনৈতিক দর্শন, যেখানে ধনীরা তাদের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি না ভেবে সমাজের কল্যাণের জন্য ট্রাস্টি বা অভিভাবক হিসেবে ব্যবহার করবেন। এর উদ্দেশ্য ছিল ধনী গরিব ব্যবধান কমিয়ে মানবিক, ন্যায়ভিত্তিক ও অহিংস অর্থনৈতিক সমাজ ব্যবস্থা গঠন করা। তাহলে সম্পদের সামাজিক মালিকানার ধারণা। গান্ধী মনে করতেন যে সম্পদের প্রকৃত মালিক সমাজ, ধনীরা কেবল সেই সম্পদের রক্ষক বা ট্রাস্টি, যা সমাজের কল্যাণে ব্যয় করা উচিত। ধনীদের নৈতিক দায়িত্ব। তাহলে গান্ধী বিশ্বাস করতেন যে ধনীরা তাদের সম্পদ শুধু নিজের বিলাসের জন্য নয় বরং দারিদ্র্যের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য ব্যবহার করেন। এতে সহিংস শ্রেণী সংগ্রাম এড়ানো যায়। সহিংস অর্থনৈতিক সমাজ। পশ্চিমা অর্থনীতিতে শ্রমিক ধনীর সংগ্রামকে বা সংঘাতকে স্বাভাবিক মনে করা হয়, কিন্তু গান্ধীর স্ট্যাটিসটিক নীতির অহিংস উপায়ে শান্তিপূর্ণ অর্থনৈতিক সংগ্রামকে বা সমতা তৈরি করার কথা বলা হয়েছে এখানে। তাহলে সম্পদের সীমিত ভোগ, নন পজিশন। গান্ধী মনে করতেন অতিরিক্ত সম্পদ জমা করা উচিত নয়, জীবন যাপনের জন্য যতটুকু দরকার ততটুকু ভোগ করা উচিত, বাকিটা সমাজের কাজে লাগানো উচিত। রাষ্ট্রের হস্তক্ষেপ সীমিত কিন্তু প্রয়োজনীয় নয়। বলছে গান্ধী মূলত নৈতিক পরিবর্তনের উপর জোর দিলেও বলেছিলেন যে যদি ধনীরা সামাজিক কর্তব্য পালন না করেন তাহলে রাষ্ট্র ন্যায়সঙ্গতভাবে সম্পদের ব্যবহার নিশ্চিত করতে পারবে। পরিশেষে গান্ধী স্ট্যাটিসশিপ নীতি ধনী ও দরিদ্রের সংঘাত দূর করে সহযোগিতা, নৈতিক দায়িত্ব ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে সমতাভিত্তিক সমাজ গঠনের একটি অহিংস অর্থনৈতিক দর্শন গঠন করে। 4. গণতান্ত্রিক কাঠামোতে জেপি নারায়ণের সাংবিধানিক চিন্তার ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। না, জয়প্রকাশ নারায়ণ বা জেপি নারায়ণ ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন। তার সাংবিধানিক চিন্তা মূলত জনশক্তি, বিকেন্দ্রীকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও অংশগ্রহণমূলক গণতন্ত্রকে কেন্দ্র করে গঠিত। তাহলে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র ত্রুটি। এই সমগ্র ত্রুটির ধারণা বা টোটাল রেভলিউশন। প্রথম পয়েন্ট, জেপি নারায়ণ সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও প্রশাসন সব ক্ষেত্রে নৈতিক ও গঠনমূলক পরিবর্তনের কথা বলেছেন। এর ফলে গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, বিকেন্দ্রীকৃত গণতন্ত্রের উপর জোর। তিনি কেন্দ্রীভূত ক্ষমতার বিরোধিতা করে স্থানীয় স্বশাসন, পঞ্চায়েত রাজ ও জনগণের সরাসরি অংশগ্রহণকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ ধারণা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আরও কার্যকর করে তোলে। তৃতীয়ত, গণতান্ত্রিক অধিকার ও বিরোধিতার স্বাধীনতা রক্ষা। তাহলে জেপি নারায়ণ মনে করতেন বা জয়প্রকাশ নারায়ণ তিনি মনে করতেন যে গণতন্ত্র বাঁচাতে হলে মত প্রকাশের স্বাধীনতা,
বিরোধী মতের সম্মান ও নাগরিক অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক। জরুরি অবস্থার সময়, তাহলে কি বলছে না, জরুরি অবস্থার সময় তার আন্দোলন গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি। তাহলে জয়প্রকাশ নারায়ণ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করেন। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের নৈতিকতার ও শক্তি বৃদ্ধি করে তুলেছিল। তাহলে গণতন্ত্রকে নৈতিক ও মানসিক ভিত্তিতে দাঁড় করানোর প্রচেষ্টা। জেপির মতে শুধুমাত্র সাংবিধানিক কাঠামো যথেষ্ট নয়, তাহলে কি বলছে, এই সাংবিধানিক কাঠামোটাই যথেষ্ট নয়, নাগরিকদের নৈতিক চরিত্র, সততা ও সামাজিক দায়িত্ববোধ গণতন্ত্রকে টিকিয়ে রাখে। তিনি নৈতিক রাজনীতির ধারণাও সামনে আনেন। এটা সংক্ষেপে বা পরিশেষে আমরা জানতে পারি যে জয়প্রকাশ নারায়ণের সাংবিধানিক চিন্তাভাবনার ভারতের গণতন্ত্রকে নৈতিক বিকেন্দ্রীকৃত, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। তার ভাবনা গণতন্ত্রকে কেবল প্রতিষ্ঠানগত না রেখে জনকেন্দ্রিক ও সমাজভিত্তিক করে তুলেছে। এটা এক্সটার্নালের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কোশ্চেনের সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু পুরো সিলেবাসটা কাভার করা আছে। পাঁচে কি বলছে না, সমগ্র বিপ্লব সম্পর্কে জেপি নারায়ণের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তাহলে এই জয়প্রকাশ নারায়ণের সমগ্র বিপ্লব বা টোটাল রেভলিউশন ছিল সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনের সার্বিক পরিবর্তনের একটি সমন্বিত তত্ত্ব। এটি কেবল রাজনৈতিক বিপ্লব নয়, বরং নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং প্রশাসনিক সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের আহ্বান। বহুমাত্রিক পরিবর্তনের ধারণা। তাহলে একে বহুমাত্রিক পরিবর্তন বলতে এখানে কি ধারণাকে বোঝাচ্ছে না, জেপি নারায়ণের মতে সমগ্র বিপ্লব একটি একক আন্দোলন নয়, বরং 7টি স্তরে পরিবর্তন। সেই 7টি স্তর কি কি না, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, শিক্ষা ও প্রশাসন, এই সকল ক্ষেত্রে সমষ্টিগত রূপান্তর। তাহলে রাজনৈতিক রূপান্তর, তাহলে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরোধিতা করে তিনি অংশগ্রহণমূলক গণতন্ত্র, স্বচ্ছতা ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেছেন। অর্থনৈতিক সমতা ও শোষণমুক্ত সমাজ। জেপি নারায়ণ ধনী গরিব বৈষম্য দূর করে সমবায় কেন্দ্রীকরণ ও মানব কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থার উপর জোর দেন। তার লক্ষ্য ছিল শোষণহীন মানবিক সমাজ তৈরি করা। সামাজিক নীতি ও নৈতিকতার উপর জোর কেন দিয়েছিল না, জেপি নারায়ণ বিশ্বাস করতেন সমাজে সত্য, ন্যায়, সততা, অহিংসা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া সত্যিকারের বিপ্লব সম্ভব নয়। সামাজিক শৃঙ্খলা নৈতিক বিশ্বাসের উপর দাঁড়ায়। যুবশক্তি ও জনগণকে কেন্দ্র করে আন্দোলন কেন করেছিল না, জেপি নারায়ণ তিনি কি মনে করতেন যে বাস্তব পরিবর্তনের প্রধান শক্তি হলো যুব সমাজ, ছাত্র ও সাধারণ জনগণ। তিনি গণ অংশগ্রহণকে বিপ্লবের কেন্দ্রে রাখেন। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীকরণ বিরোধিতা। তিনি কেন্দ্রীভূত ক্ষমতার বদলে গ্রাম স্বরাজ, স্থানীয় স্বশাসন ও গণক্ষমতা এসবকে গুরুত্ব দেয়। পরিশেষে জেপি নারায়ণের সমগ্র বিপ্লব মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক সমস্ত ক্ষেত্রে সার্বিক, অহিংস, জনকেন্দ্রিক পরিবর্তনের একটি আদর্শ, যার লক্ষ্য ছিল কি না, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অংশগ্রহণমূলক সমাজ গঠন করে তোলা।
তাহলে জেপি নারায়ণ শেষ হলো, গান্ধী শেষ হলো, এরপর আচার্য নরেন্দ্র দেবের গণতান্ত্রিক সমাজতত্ত্বের ধারণা। তাহলে আচার্য নরেন্দ্র দেব ছিলেন ভারতীয় সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক আন্দোলনের এক সুপ্রসিদ্ধ চিন্তাবিদ। তার গণতান্ত্রিক সমাজতত্ত্ব মূলত মানবতার, সমতা, নৈতিকতা, সমাজতাত্ত্বিক, অর্থনৈতিক ও গণ অংশগ্রহণের উপর ভিত্তি করে গঠিত। তিনি মার্ক্সবাদ, বৌদ্ধনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে মিলিয়ে এক মানবিক সমাজতত্ত্বের ধারণা দেয়। কে দেয়? না এই আচার্য নরেন্দ্র দেব। প্রথমে কি বলছে না মানবিক সমাজের বা সমাজতত্ত্বের ধারণা। তাহলে আচার্য নরেন্দ্র দেবের মতে সমাজতত্ত্ব কেবল অর্থনৈতিক কাঠামো নয়, এটি মানবিক মূল্যবোধ, ন্যায় ও করুণা নির্ভর। তিনি সহানুভূতি, নৈতিকতা ও মানব কল্যাণ এইসবকে সমাজতত্ত্বের কেন্দ্রবিন্দু করেন। দ্বিতীয়ত, গণতন্ত্র ও সমাজতত্ত্বের সমন্বয়। তিনি বলেছেন যে গণতন্ত্র ও সমাজতন্ত্র পরস্পরের পরিপূরক। তাহলে গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হয়, এবং সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র সামাজিক বৈষম্য সৃষ্টি করে। তাই তিনি গণতান্ত্রিক সমাজতত্ত্বের ধারণা দিয়েছেন। শ্রেণী সংগ্রাম ও সহিংসতার বিরোধিতা। মার্ক্সবাদে শক্তি ও শ্রেণী সংগ্রামকে গুরুত্ব দেওয়া হলেও নরেন্দ্রদেব অহিংস ও শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে ছিলেন। তিনি বলেছেন যে সমাজ পরিবর্তনের পথ হবে গণতান্ত্রিক, অহিংস ও নৈতিক। 4. বিকেন্দ্রীভূত ও অংশগ্রহণমূলক সমাজ ব্যবস্থা। তাহলে নাগরিকের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় স্বশাসন, সমবায় ও জনশক্তির বিকাশ, এসব ছিল তার গণতান্ত্রিক সমাজতত্ত্বের প্রধান ভিত্তি। তিনি জনগণকে রাষ্ট্র ও সমাজচিন্তার কেন্দ্রস্থলে রাখতে চান। অর্থনৈতিক সমতা ও শোষণমুক্ত সমাজ। তাহলে নরেন্দ্রদেব বিশ্বাস করতেন ধনী গরিব বৈষম্য দূর করে সমবায় ভিত্তিক সমাজতাত্ত্বিক অর্থনীতি গড়ে তুলতে হবে। ভূমি বণ্টন, উৎপাদন ব্যবস্থার সামাজিক নিয়ন্ত্রণ ও শ্রমিক অধিকারের উপর তিনি গুরুত্ব দিতেন। পরিশেষে আচার্য নরেন্দ্র দেবের গণতান্ত্রিক সমাজতত্ত্ব ছিল অহিংস, নৈতিক, মানবিক ও অংশগ্রহণমূলক সমাজতত্ত্বের একটি ধারণা, যেখানে গণতন্ত্র, সমতা ও মানবিক মূল্যবোধকে একসঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি জানি যে এই আওয়াজের জন্য অবশ্যই সবাইকে ডিস্টার্ব হয়, কিন্তু কিছু করার নাই, টাকা চাই তো মাইক কিনতে গেলে। যতটা পারি সবাইকার জন্য সাহায্য করতে, যদি কিছু সাহায্য হয় তাই ভিডিওগুলি বানিয়ে ছাড়ি, নাহলে আমার কি প্রয়োজন বানানোর। তাহলে এরপর পুঁজিবাদের প্রতি রামমোহন লোহিয়ার সমালোচনা। তাহলে ভারতের প্রখ্যাত সমাজতাত্ত্বিক চিন্তাবিদ রামমোহন লোহিয়া পুঁজিবাদকে একটি অসম, শোষণমূলক ও মানববিরোধী অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে দেখতেন। তার সমালোচনার মূলত সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা, নৈতিকতা ও মানব কল্যাণ এর ভিত্তিতে গঠিত। একই ধনী গরিব বৈষম্য বৃদ্ধি। তাহলে লোহিয়ার মতে পুঁজিবাদ স্বভাবতই ধনীদের পক্ষে এবং শ্রমিক ও দরিদ্র মানুষের শোষণ ঘটায়। তাহলে এতে সম্পদের কেন্দ্রীভবন ঘটে এবং অর্থনৈতিক বৈষম্য দ্রুত বেড়ে যায়। শ্রমের শোষণ। তাহলে তিনি বলেছিলেন পুঁজিবাদে উৎপাদনের মূল শক্তি শ্রমিক, কিন্তু উৎপাদনের লাভ ভোগ করে মালিক
এটি অন্যায় ও মানবিক মর্যাদার পরিপন্থী। 3. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। তাহলে লোহিয়া মনে করতেন পুঁজিবাদী দেশগুলো যেগুলো লাভের জন্য দুর্বল দেশগুলোকে শোষণ করে এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে, ফলে বিশ্বব্যাপী শোষণ চক্র তৈরি হয় বা ঘটছে। ভোগবাদ ও নৈতিক অবক্ষয়। পুঁজিবাদী মানসিকতা মানুষের মধ্যে অতিরিক্ত ভোগ দৃষ্টি, প্রতিযোগিতা ও ভোগ বাড়ায়। লোহিয়ার মতে এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ক্ষতি করে। যান্ত্রিকতা ও বেকারত্ব বৃদ্ধি। তাহলে পুঁজিবাদে যান্ত্রিক উৎপাদন বাড়লে শ্রমিকরা কাজ হারায়। লোহিয়া মনে করতেন যে এটি সামাজিক অস্থিরতা, বেকারত্ব ও মানবিক অনিশ্চয়তা তৈরি করে। পরিশেষে বলা যায় রামমোহন লোহিয়া পুঁজিবাদকে একটি শোষণমূলক, বৈষম্যমূলক, নৈতিকভাবে দুর্বল ও মানব কল্যাণ বিমুখ ব্যবস্থা হিসেবে দেখেছিলেন। তার মধ্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য পুঁজিবাদকে সংশোধন বা পরিত্যাগ করা জরুরি। 8. নতুন সমাজতাত্ত্বিক সভ্যতা গঠনের ক্ষেত্রে লোহিয়ার ভাবনা কী ছিল? তাহলে ডক্টর রামমোহন লোহিয়া ভাবতেন যে ভারতের সমাজতাত্ত্বিক আন্দোলনের প্রধান তাত্ত্বিকদের একজন। তিনি পুঁজিবাদের বিকল্প হিসেবে মানবিক, নৈতিক, সমতাভিত্তিক ও বিকেন্দ্রীভূত এক নতুন সমাজতাত্ত্বিক সভ্যতার ধারণা দেন। তার মতে এই নতুন সভ্যতা হবে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সর্বজনীন কল্যাণমুখী। প্রথমত কি বলছে না, 4 স্তরের সমতা প্রতিষ্ঠা। তার লোহিয়ার মতে নতুন সমাজতত্ত্বের মূল ভিত্তি হলো 4 স্তরের সমাজ বা সমতা। তাহলে জাতিগত সমতা, লিঙ্গ সমতা, অর্থনৈতিক সমতা, জাতিভিত্তিক অসমতা দূরীকরণ। তাহলে এই 4 স্তরের সমতা অর্জনের জন্য নতুন সভ্যতার ভিত্তি স্থাপিত হবে। বিকেন্দ্রীভূত সমাজ ব্যবস্থা। তিনি কেন্দ্রীভূত ক্ষমতা ও বড় শিল্পের বিরোধিতা করেন। তার লক্ষ্য ছিল ছোট শিল্প ও সমবায় ভিত্তিক উৎপাদন, স্থানীয় স্বশাসনের মাধ্যমে একটি স্বায়ত্তম্ব সমাজতাত্ত্বিক কাঠামো গঠন করা। শ্রমিক সমাজ ও মানবিক মর্যাদা। তাই লোহিয়া বিশ্বাস করতেন নতুন সভ্যতা হবে শ্রমের মর্যাদা নির্ভর। এখানে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পাবে। তিনি বলেছিলেন সমাজে শ্রেণীভেদ দূর করে শ্রমের ভিত্তিতে সমতা প্রতিষ্ঠা করতে হবে। 4. নৈতিকতা ও অহিংসার ভিত্তিতে সমাজ নির্ভর। তাই লোহিয়া সমাজতন্ত্রকে কেবল অর্থনৈতিক তত্ত্ব হিসেবে দেখেননি, তিনি একটি নৈতিক, সামাজিক ও অহিংস সমাজ গঠনের উপর জোর দেন। লোভ, বৈষম্য ও শোষণমুক্ত মানবিক সম্পদ প্রতিষ্ঠা তার লক্ষ্য ছিল। বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়। তার লোহিয়া প্রযুক্তির ব্যবহারকে সমর্থন করলেও তিনি চান যে প্রযুক্তি যে মানুষের কল্যাণে, সমান সুযোগ সৃষ্টি ও দায়িত্ব দূরীকরণের ব্যবহৃত হয়, সেটা বিজ্ঞান, নৈতিকতা, সমতা এই 3-এর সমন্বয়ে নতুন সভ্যতা গড়ে উঠবে। পরিশেষে লোহিয়ার নতুন সমাজতাত্ত্বিক সভ্যতার ধারণা হলো একটি অহিংস, নৈতিক সমাজ বা সামাজিক ভিত্তি, শ্রমমর্যাদা সমৃদ্ধ এবং বিকেন্দ্রীভূত সমাজ ব্যবস্থা, যেখানে
শোষণহীন সম্প্রীতি ও মানবিক কল্যাণ সর্বোচ্চ লক্ষ্য। তাহলে লোহিয়ার পর কে আসবে না ভূপেন্দ্রনাথ দত্তের কথা। তাহলে ভূমি বন্টন ও সামন্ততন্ত্র সম্পর্কে ভূপেন্দ্রনাথ দত্তের দৃষ্টিভঙ্গি। তাহলে ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বিশিষ্ট বিপ্লবী, সমাজতাত্ত্বিক ও মার্ক্সবাদ প্রভাবিত চিন্তাবিদ, যিনি ভারতের জমি সমস্যা, কৃষকের শোষণ ও সামন্ততান্ত্রিক কাঠামো নিয়ে তিনি গভীর আলোচনা বা সমালোচনা করেন এবং ভূমি বন্টন সংস্কারের পক্ষে স্পষ্ট মত প্রকাশ করেন। সামন্ততন্ত্রকে শোষণমুক্ত অর্থনৈতিক কাঠামো হিসেবে চিহ্নিত। তাহলে ভূপেন্দ্রনাথ দত্ত মনে করতেন যে ভারতের সামন্ততন্ত্র গ্রাম সমাজে কৃষকের উপর জোর বা উচ্চ ভাড়া এটা জোরদার হবে, জোরদার জমিদারের অত্যাচারের এবং শোষণমুক্ত সম্পর্ক সৃষ্টি করেছে। তাহলে তার মতে সামন্ততন্ত্র কৃষকের স্বাধীনতা ও উন্নতির প্রধান বাধা। ভূমির প্রকৃত মালিক কৃষক, এই ধারণা তিনি বলেছেন যে কৃষক ভূমিতে পরিশ্রম করে, সেই কৃষকই জমির প্রকৃত অধিকারী। জমিদার বা মধ্যস্থভোগী কোনো নৈতিক অধিকার নেই। অতএব ভূমির উপর কৃষকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করা উচিত। তিনি ভূমি বন্টনের সমস্যা ও সামাজিক ন্যায়। তার মতে ভূমির অসম বন্টন গ্রামীণ দারিদ্র্য ও শোষণের মূল কারণ। এই কারণেই তিনি পরামর্শ দেন যে অতিরিক্ত জমি বাজেয়াপ্ত করা, কৃষকদের মধ্যে সমভাবে বন্টন করা, ছোট্ট ও মাঝারি কৃষকদের সুরক্ষিত করা, এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। 4. জমিদারি ও মধ্যস্থ উচ্ছেদের দাবি। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে জমিদারি প্রথা হলো বিদেশি শাসনের তৈরি শোষণ ব্যবস্থা। এটিকে সম্পূর্ণরূপে বিলোপ করে রাষ্ট্রকে জনগণের পক্ষে ভূমি সংস্কার চালাতে পারে। কৃষক শ্রমিক ভিত্তিক সমাজতান্ত্রিক গঠন গ্রাম গঠনের ভাবনা। তাহলে ভূপেন্দ্রনাথ দত্ত কৃষিভিত্তিক সমাজের পুনর্গঠন করতে চেয়েছিলেন। সমবায় কৃষি, সাধারণ মানুষের মালিকানা এবং উৎপাদনের ন্যায় বিতরণ, এইসব নীতি প্রয়োগ করে সমাজতাত্ত্বিক গ্রাম ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন। কে না এই আমাদের ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে ভূপেন্দ্রনাথ দত্ত ভূমি বন্টনে কৃষকের মালিকানা, সামন্ততন্ত্রের সম্পূর্ণ বিলোপ এবং একটি সমতা ভিত্তিক শোষণমুক্ত কৃষক সমাজ গঠনের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তার দৃষ্টিভঙ্গি মূলত মার্ক্সবাদী, সীমাবদ্ধত্ব, জাতীয়তাবাদ ও কৃষকের মুক্তি সংস্কার ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটা পরিশেষে অবশ্যই লিখতে হবে, না লিখলে নাম্বারটা কম দেয়। 10 নম্বর, মোহাম্মদ ইকবালের জাতি ও জাতীয়তাবাদী ধারণা। তাহলে মোহাম্মদ ইকবাল 1877 থেকে 1938। তাহলে মোহাম্মদ ইকবাল ছিলেন ভারতীয় মুসলিম দার্শনিক, কবি এবং রাজনৈতিক চিন্তাবিদ। জাতি ও জাতীয়তাবাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ধর্মীয় ও আধ্যাত্মিক আদর্শকে ভিত্তি করে গঠিত। তাহলে একে ধর্মভিত্তিক জাতি কি বলছে, ইকবাল একটি জাতি আসল ভিত্তি ভূখণ্ড নয়। তাহলে ইকবালের মতে কি না একটি জাতির আসল ভিত্তি কি না ভূখণ্ড নয়, বরং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ। এটা কে বলছে না ইকবাল মোহাম্মদ। বিশেষত ইসলামে সমগ্র মুসলিম সমাজকে
এক খণ্ড জাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই তিনি ধর্মীয় পরিচয়কে জাতির প্রধান সূত্র মনে করেছেন। কে করেছেন? মোহাম্মদ ইকবাল। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক জাতীয়তাবাদের সমালোচনা। তাহলে ইকবাল ইউরোপীয় ধাঁচের ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে সমালোচনা করে তার মতে এটি মানুষকে ছোট্ট ছোট্ট রাজনৈতিক সীমানায় ভাগ করে এবং সংঘাত সৃষ্টি করে। তাই এ ধরনের জাতীয়তাবাদ মানবতার ঐক্য নষ্ট করে। তৃতীয়ত, ইসলামী জাতীয়তাবাদ বা প্যান ইসলামী, এখানে এই প্যান ইসলামিজম, এই ইকবাল বিশ্বাস করতেন যে মুসলমানদের একমাত্র সত্যিকারের জাতীয়তা হলো এক আল্লাহ, এক কিতাব এবং এক উম্মাহর এর ভিত্তিতে গঠিত মানবিক বন্ধন। এই ঐক্য ভৌগোলিক নয় বরং আধ্যাত্মিক। কে বলছে? না, মোহাম্মদ ইকবাল। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অবস্থা। তাহলে উপনিবেশিক ভারতে তিনি মনে করতেন যে মুসলমানদের স্বতন্ত্র ধর্মীয় সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য তাদের স্বতন্ত্র রাজনৈতিক কাঠামো প্রয়োজন। 1930 সালে এলাহাবাদ ভাষণে তিনি উত্তর পশ্চিম ভারতের জন্য একটি পৃথক মুসলিম রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের ভিত্তিতে হয়ে ওঠে। জাতীয়তাবাদের লক্ষ্য ও উদ্দেশ্য। ইকবালের মতে সত্যিকারের জাতীয়তাবাদ মানুষের নৈতিক উন্নতি, ন্যায়, সমতা ও সমষ্টি কল্যাণকে এগিয়ে নেবে। ধর্ম নৈতিকতার ভিত্তিতে পরিচালিত জাতি মানব জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। উপসংহার: মোহাম্মদ ইকবালের জাতীয়তাবাদ মূলত ধর্মকেন্দ্রিক, নৈতিক ও মানবিক ঐক্যভিত্তিক। তিনি ভূখণ্ডকে নয় বরং ধর্মীয় চেতনা ও আদর্শকে জাতির ভিত্তি বলে মনে করতেন এবং মুসলিম সমাজের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষা করতে চেয়েছেন। কে? মোহাম্মদ ইকবাল। তাহলে মোহাম্মদ ইকবালের ধর্মীয় জাতীয়তাবাদী বৈশিষ্ট্য। তাহলে মোহাম্মদ ইকবাল ভারতীয় মুসলমানদের রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থান বিশ্লেষণ করে এক বিশেষ ধরনের ধর্মীয় জাতীয়তাবাদ তুলে ধরেছেন। তার মতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারবো। না, ধর্মকে জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে গ্রহণ। না, ইকবাল মনে করতেন জাতি গঠনের মূল ভিত্তি হলো ধর্ম, বিশেষত ইসলাম। ভারতীয় মুসলমানদের জাতিগত পরিচয় কি? না, জাতিগত পরিচয়, সংস্কৃতি, ওই নৈতিক মূল্যবোধ ও সামাজিক কাঠামো সব কিছুর কেন্দ্রবিন্দু কি? ইসলাম। মুসলিম উম্মাহর ঐক্যের ধারণা। তিনি ভারতে বহু জাতির দেশ বলে মানলেও, তাহলে কে? না, মোহাম্মদ ইকবাল তিনি ভারতকে বহু জাতির দেশ বলে যদি মানে, তাও মুসলমানদের আলাদা উম্মাহ বা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ হিসেবে দেখতেন। এ কারণেই মুসলমানদের একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তা প্রয়োজন বলে তিনি বিশ্বাস করতেন। তৃতীয়ত, রাজনৈতিক আলাদা অস্তিত্বের দাবি। না, ইকবাল যুক্তি দেন যে মুসলমানদের সংখ্যালঘু হওয়ার কারণে তাদের ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক একক দরকার। এই ভাবনা পরবর্তীতে পাকিস্তান ধারণা গঠনে ভূমিকা রাখে। ইসলাম ভিত্তিক আধুনিক রাষ্ট্রের সম্পর্ক বা স্বপ্ন। ইসলামী ন্যায়, সমতা, ভ্রাতৃত্ব ও সামাজিক নীতির উপর ভিত্তি করে একটি আধুনিক গণতান্ত্রিক ও মানব কল্যাণের
বা মানব কল্যাণকর রাষ্ট্র গঠনের কথা তিনি বলেছেন। ইকবালের মতে ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, এটি পূর্ণাঙ্গ সামাজিক রাজনৈতিক ব্যবস্থা। পঞ্চমত, হিন্দু মুসলিম সাংস্কৃতিক পার্থক্যকে গুরুত্ব প্রদান। তিনি মনে করতেন যে হিন্দু ও মুসলমানদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জীবন দর্শন এসব ক্ষেত্রে মৌলিক পার্থক্য আছে। এই কারণে যৌথ জাতীয়তাবাদ কার্যকর হয়নি বা নয়। পরিশেষে ইকবালের ধর্মীয় জাতীয়তাবাদ ধর্মকে জাতির ভিত্তি হিসেবে ধরে মুসলমানদের আলাদা রাজনৈতিক সত্তা গঠনের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করে। আধুনিক ইসলামী রাষ্ট্রের ধারণা তার চিন্তার কেন্দ্রে রয়ে গেছে। 12 নম্বরে বিনায়ক দামোদর সাভারকরের সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং মূল উপাদান। তাহলে হিন্দুত্বকে সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি। সাভারকরের মতে ভারতীয় জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো হিন্দুত্ব বা ধর্ম নয়, বরং এটি সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার পরিচয়। হিন্দু অর্থ সে ব্যক্তি যার পিতৃভূমি বা পূর্ণভূমি দুটি ভারত, এই দুটাই হচ্ছে ভারত, মানে আমাদের ভারতবর্ষ, তিনিই হিন্দু। যৌথ ইতিহাস ও ঐতিহ্যের উপর জোর। তিনি ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস, বীরগাথা, যুদ্ধ, সংস্কৃতি, আচার, পরস্পরাকে জাতীয় চরিত্র নির্মাণের প্রধান উপাদান হিসেবে ধরেন। এই যৌথ অতীতই ভারতীয় জাতিকে এক সুদৃঢ় বান্তে আবদ্ধ করে। তাহলে ভৌগোলিক ঐক্যের ধারণা। না, সাভারকরের মতে ভারতের ভৌগোলিক সীমানাকে একটি অবিভক্ত সাংস্কৃতিক একক হিসেবে দেখতেন। পুরো ভারতবর্ষকে তিনি হিন্দু রাষ্ট্রীয় ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেন। চতুর্থত, সাধারণ ভাষা ও সংস্কৃতি প্রধান জাতি চেতনা। তাহলে সাধারণ ভাষা এবং সংস্কৃতি প্রধান জাতি চেতনা। এখানে সাংস্কৃতিক ঐক্য রক্ষার জন্য তিনি হিন্দি ভাষা, সংস্কৃত ঐতিহ্য, ধারণ, আচার এগুলোকে গুরুত্ব দেয়। এগুলো জনগণকে মানসিক সাংস্কৃতিকভাবে এক জাতিতে রূপান্তরিত করে। বৈদিক আর্য মূল্যবোধ ও জাতীয় চরিত্র গঠন। তাহলে এখানে সাভারকর বিশ্বাস করতেন যে ভারতের শক্তি নিহিত আছে বীরত্ব, ত্যাগ, শৌর্য, সামাজিক শৃঙ্খলা ও জাতীয় গৌরবের মধ্যে এগুলো আবদ্ধ আছে। প্রাচীন বৈদিক সাংস্কৃতিক এই মূল্যবোধ নতুন ভারতের চরিত্র গঠনে অপরিহার্য। পরিশেষে সাভারকরের সাংস্কৃতিক জাতীয়তাবাদ মূলত ভারতীয় ভূখণ্ড, হিন্দুত্ব, যৌথ ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। তার মতবাদ পরবর্তীকালে ভারতীয় ডানপন্থী রাজনৈতিক চিন্তার ভিত্তি তৈরি করে। 13 নম্বরে সাভারকরের হিন্দু জাতির ধারণা নিয়ে আলোচনা। তাহলে হিন্দু জাতি ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়। না, সাভারকরের মতে হিন্দু জাতি ধর্ম নয়, বরং ভূমি ও সংস্কৃতির ভিত্তিতে নির্ধারিত। যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য মেনে চলেন, তিনি হিন্দু জাতির অন্তর্ভুক্ত। হিন্দুত্বের মূল বৈশিষ্ট্য ধর্ম নয়, সাংস্কৃতিক পরিচয়, আচার অনুষ্ঠান, ঐতিহ্য, ভাষা, ইতিহাস, নৈতিক ও সামাজিক মূল্যবোধ। ভারতীয় ভৌগোলিক সীমা এবং ঐতিহাসিক ঐক্য। তৃতীয়ত, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্য। তাহলে হিন্দু জাতি একটি ঐক্যবদ্ধ সম্প্রদায়,
যার ঐতিহাসিক কীর্তি ও সাংস্কৃতিক ভারতের বীরত্বপূর্ণ অতীতের প্রতিফলন। ভারতীয় ভূখণ্ড পাঞ্জাব থেকে কন্যাকুমারী পর্যন্ত সংস্কৃতি প্রাচীন বৈদিক ও আর্য মূল্যবোধ। চতুর্থত, হিন্দু জাতির রাজনৈতিক ও সামাজিক প্রয়োজন। না, হিন্দু জাতিকে সচেতন করা, জাতীয় চেতনা ও ঐক্য গড়ে তোলা ভারতের স্বাধীনতা ও জাতীয় চেতনার মূল ভিত্তি। পঞ্চমত বা সংক্ষিপ্ত সংজ্ঞা, এখানে হিন্দু জাতি হলো সেই জনগোষ্ঠী যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে এবং ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য অনুসরণ করে। পরিশেষে আমরা জানতে পারি যে সাভারকরের হিন্দু জাতির ধারণা মূলত ধর্ম নয়, সাংস্কৃতিক ও ভৌগোলিক ভিত্তি। তিনি হিন্দু জাতিকে ভারতীয় ভূখণ্ড ও ঐতিহ্য দ্বারা সংজ্ঞায়িত করে জাতীয় চেতনা ও ঐক্যের মূল্য স্তম্ভ হিসেবে দেখেছেন। মূল স্তম্ভ। 14তে বর্ণ ও অস্পৃশ্যতা সম্পর্কে আম্বেদকর বা বি.আর. আম্বেদকর কি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা আমরা জানব। না, বর্ণ ব্যবস্থা মূলত বৈষম্যমূলক। আম্বেদকর মনে করতেন ভারতীয় সমাজে বর্ণ ব্যবস্থা একটি সামাজিক শ্রেণীবিন্যাস যা অন্যায় ও বৈষম্য সৃষ্টি করে। এই ব্যবস্থা সমাজকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শ্রেণীতে বিভক্ত করে এবং নিচের বর্ণের মানুষের অধিকার থেকে বা নিম্ন বর্ণের মানুষের অধিকার থেকে বঞ্চিত করে। অস্পৃশ্যতার নিন্দা। তিনি অস্পৃশ্যতা বা ছোঁয়া ও সামাজিক মিলনের জন্য মানুষের মধ্যে বৈষম্যকে ন্যায়সঙ্গতভাবে অগ্রসরণযোগ্য মনে করতেন। বিশেষ করে দলিত সম্প্রদায়, যাদের সামাজিক ও ধর্মীয় অধিকার সীমিত ছিল, তাদের মুক্তি ও সমতার জন্য তিনি লড়াই করেছেন। তৃতীয়ত, ধর্মের প্রতি সমালোচক ভিত্তি বা দৃষ্টি আকর্ষণ। তাহলে আম্বেদকর মনে করতেন হিন্দু ধর্মের কিছু নিয়ম ও আচার রয়েছে, যেমন অস্পৃশ্যতার ধারণা সমাজে বৈষম্যমূলক ও নিপীড়নমূলক করে। তাই তিনি ধর্মীয় সংস্কার ও সামাজিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা জোর দিতে বলেন। চতুর্থত, সমতার ভিত্তিতে সমাজ গঠনের চিন্তা ভাবনা। তিনি বলেছেন সমাজে আইন ও রাষ্ট্রের মাধ্যমে সমতা আনতে হবে, যাতে কোনো বর্ণ বা সম্প্রদায়কে পিছনে ফেলা না হয়। প্রজাতান্ত্রিক ও সমতার ভিত্তিতে সমাজ পুনর্গঠনের জন্য তিনি কনস্টিটিউশন ধারণা এবং অস্পৃশ্যতা নিষিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন। সংক্ষিপ্ত উপসংহার। তাহলে আম্বেদকর বর্ণ ও অস্পৃশ্যতাকে ভ্রান্ত ও অবৈধ সামাজিক ব্যবস্থা হিসেবে দেখতেন। তিনি সমাজে সমতা, মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে আইন ও সংবিধানের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছেন। বর্ণহীন সমাজের উদ্দেশ্য আম্বেদকরের সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি। তাহলে বর্ণহীন সমাজের মূল উদ্দেশ্য, আম্বেদকর বিশ্বাস করতেন সমাজে বর্ণ ব্যবস্থা ও অস্পৃশ্যতা মানসিক ও সামাজিক বৈষম্য সৃষ্টি করে। তার লক্ষ্য বর্ণহীন সমাজ তৈরি করা, যেখানে মানুষ সমান মর্যাদা ও অহিংসা পাবে, অর্থাৎ সামাজিক শ্রেণীবিভাজন ও বৈষম্য দূর করাই বর্ণহীন সমাজের মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি। তিনি মনে করতেন কেবল ধর্মীয় সংস্কার বা ব্যক্তিগত প্রচেষ্টা যথেষ্ট নয়, সমাজে পরিবর্তন আনতে আইন, রাষ্ট্র এবং শিক্ষার মাধ্যমে পুনর্গঠন অপরিহার্য। তাই তিনি হিন্দু সমাজের সংস্কার ও আধুনিক, যেমন অস্পৃশ্যতা বিলোপ, সমতা প্রতিষ্ঠা এবং শিক্ষার সমান গুরুত্ব দেন বা প্রসার করেন। আইনি ও সাংবিধানিক পদক্ষেপ গুরুত্ব। তাহলে সমাজে বর্ণহীনতা আনার জন্য তিনি ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে দলিতদের অধিকার, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ ও সমতার আইন অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মনে করতেন আইন
ও ন্যায় বিচার ছাড়া সামাজিক বৈষম্য দূর করা সম্ভব নয়, তাই তিনি অস্পৃশ্যতা দূরীকরণ আইন এনেছিল। চতুর্থত, শিক্ষা ও সামাজিক সচেতনতার ভূমিকা। তাহলে আম্বেদকর শিক্ষাকে বর্ণহীন সমাজের মূল হাতিয়ার মনে করেন। শিক্ষার মাধ্যমে মানুষ অসাম্য ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন হবে, যা সামাজিক সংস্কারের ভিত্তি তৈরি করে। সংক্ষিপ্ত উপসংহার: আম্বেদকরের বর্ণহীন সমাজের লক্ষ্য হল সমানাধিকারের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও মানবিক সমাজ গড়ে তোলা। তার সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি আইন, শিক্ষা ও সামাজিক চেতনার সমন্বয়ে সমাজে বর্ণ ও অস্পৃশ্যতার অবসান ঘটানোর উপর কেন্দ্রীভূত। তাহলে শেষে জ্যোতিবা ফুলে। তাহলে জ্যোতিবা ফুলের সমাজ সংস্কারের ধারণা কিভাবে বর্ণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বা জানিয়েছিল। বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি। জ্যোতিবা ফুলে মনে করতেন বর্ণ ব্যবস্থা সমাজে বৈষম্য ও অবিচার সৃষ্টি করে। তিনি নিম্নবর্ণ ও দলিত সম্প্রদায়ের শিক্ষা ও মর্যাদা বৃদ্ধি করে এই অবিচারের বিরুদ্ধে চ্যালেঞ্জ তোলেন। দ্বিতীয়ত, নারী ও নিম্নবর্ণের মুক্তির জন্য শিক্ষা। জ্যোতিবা ফুলে বর্ণবাদের বিরুদ্ধে প্রধান হাতিয়ার হিসেবে শিক্ষাকে ব্যবহার করেছিলেন। তিনি মেয়েদের স্কুল স্থাপন করেন এবং নিম্নবর্ণের শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করেন, যা তখনকার সমাজে প্রথাগত বর্ণ নিয়ন্ত্রণের পরিপন্থী। তৃতীয়ত, সামাজিক ও ধর্মীয় সংস্কার। ফুলে ধর্মকে সমাজে বৈষম্য বাড়ানোর হাতিয়ার হিসেবে দেখতেন। তিনি ধর্ম ও আচারকে সমালোচনা করে সামাজিক সমতার উপরে জোর দেন। নিম্নবর্ণের মানুষকে সমাজে সমান মর্যাদা দিতে ধর্ম ও আচার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। চতুর্থত, দলিত ও নিম্নবর্ণের জন্য রাজনৈতিক সচেতনতা। তাহলে ফুলে সমাজে নিম্নবর্ণের মানুষদের নিজের অধিকার ও সামাজিক মর্যাদা চেনার জন্য প্রেরণা যোগান। তাই তার এই কর্মকাণ্ড প্রথাগত বর্ণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল, কারণ এটি সমাজের শীর্ষ বর্ণের ক্ষমতা ও বৈষম্যবাদী নিয়ন্ত্রণকে প্রশ্নবৃদ্ধি করেছিল। এই নিয়মকে প্রশ্নবৃদ্ধি করে তুলেছিল। সংক্ষিপ্ত বা উপসংহার: জ্যোতিবা ফুলে সমাজ সংস্কার মূলত শিক্ষা, সমতা ও নারী অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার উদ্যোগ ও চিন্তাভাবনার প্রথাগত বর্ণ ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল এবং নিম্নবর্ণের মানুষের মর্যাদা ও সামাজিক চেতনা বৃদ্ধি করেন। 17 নম্বর, শূদ্রের প্রতি ফুলের দৃষ্টিভঙ্গি। এই শূদ্রদের প্রতি ফুলে কি বলেছে না, শূদ্রদের সামাজিক অবস্থা। তাহলে ফুলে দেখেছেন শূদ্ররা সমাজের নিম্নতম স্তরে অবস্থান করেছে। বর্ণ ব্যবস্থার কারণে নানা সামাজিক বৈষম্যের শিকার তারা। শিক্ষা, সম্পদ ও সামাজিক মর্যাদার দিক থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই শিক্ষা ও ক্ষমতায়নের হাতিয়ার তিনি দ্বিতীয়ত কি বলছে, শিক্ষা ও ক্ষমতায়নের হাতিয়ার না শূদ্রদের মুক্তি ও সামাজিক উন্নতির প্রধান উপায় হিসেবে ফুলে শিক্ষাকে গুরুত্ব দেন। তিনি শূদ্র শিশুদের জন্য স্কুল স্থাপন করেন এবং তাদের শিক্ষার মাধ্যমে সামাজিক চেতনা ও আত্মসম্মান বৃদ্ধি করতে চান। তৃতীয়ত, বর্ণ ও ধর্মের বৈষম্য দূরীকরণ। তাহলে ফুলে মনে করতেন শূদ্রদের উপর বৈষম্য ও ধর্ম সামাজিক নিয়মের কারণে তৈরি হয়েছে।
তাই তিনি বর্ণভিত্তিক আচরণ ও ধর্মীয় বিধিনিধি বিধিনিষেধ সমালোচনা করেন। চতুর্থত, সমতার ভিত্তিতে সমাজ সংস্কার। শূদ্রদের সমানাধিকারের ভিত্তিতে সমাজে সামাজিক ও অর্থনৈতিক অধিকার দেওয়া প্রয়োজন বলে তিনি বিশ্বাস করতেন। তার উদ্যোগে শূদ্ররা সমাজে মর্যাদা ও সুযোগের জন্য সচেতন হতে পারে। সংক্ষেপে কি বলবো না, সংক্ষিপ্ত এখানে জাতি মানে তারা এক করতে চাইছে। কি বলছে যে জ্যোতিবা ফুলে কি বলছে না, শূদ্রদেরকে সমাজের অবহেলিত ও বৈষম্যের শিকার হিসেবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা, সমতা ও সামাজিক সচেতনতা শূদ্রদের ক্ষমতায়ন ও সমাজে মর্যাদা প্রতিষ্ঠা মূল হাতিয়ার। তাহলে তিনি নিচু স্তরের মানুষদেরকে তুলে ধরছে, কেন না তারা কেন পিছিয়ে থাকবে, তারাও এগিয়ে আসুক, এটাই তিনি চাইছে। তারা যেন না অমূর্খ হয়ে থাকে, মানে মূর্খ হয়ে থাকে, যেন তারাও কিছু অর্জন করতে পারে শিক্ষা। তাই তিনি এই শূদ্রদের জন্য স্কুল তৈরি করলো। তাহলে আজ এই 17টাই কোশ্চেন ছিল, তো পুরো ফুল সিলেবাস কভার করলাম। এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন সদস্য আসবে। থ্যাংক ইউ সকলকে।